আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি হাওড়া স্টেশন থেকে বোলপুর। আর বোলপুর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে শান্তিনিকেতন। আমরা আজকে শান্তিনিকেতনে যাব। আর শান্তিনিকেতনে যাওয়ার জন্য আমরা এসেছি হাওড়া স্টেশনে। আর আমাদের ট্রেন আসতেছে, এই ট্রেনে আমরা চলে যাব বোলপুর স্টেশন। সেখান থেকে আমরা শান্তিনিকেতনে বের হব। ট্রেনের সিট ভাড়া পড়ছে 70 টাকা করে। আমি এখন দেখাচ্ছি আমাদের ট্রেনের ভেতরটা। আজকে শান্তিনিকেতনের ট্যুর আমাদের হচ্ছে ট্যুর সঙ্গী হচ্ছে আমাদের বিধানদা। আর আমরা এখন শুনবো বিধানদার কাছ থেকে আমাদের এই ট্যুরের কিছু কথা। দাদা, কিছু বলেন আপনি। ধন্যবাদ মোহন ভাই। আসলে কি বলবো, সকাল থেকে বসে আছি, খুব ভোরবেলা উঠেছিলাম যে যাবো জন্য, রাতে ঘুম হচ্ছিল না, খুব কণ্ঠার মধ্যে ছিলাম, মানে আনন্দের মধ্যে ছিলাম যে শান্তিনিকেতনে শান্তি পেতে যাব, কিন্তু ঘুম না হওয়ার কারণে খুব অশান্তির মধ্যেই আছি। আশা করি সেখানে গেলে শান্তি পাবো। উবার ভাড়া করে আসলাম, আসার পরে ট্রেন মিস করার পরে একে বলে 11 নম্বর প্ল্যাটফর্ম, আর একজন বলে 12 নম্বর প্ল্যাটফর্ম, বুঝতে পারতেছিলাম কোন নম্বর প্ল্যাটফর্মে। অবশেষে 11 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে উঠেছি। আশা করছি যে সঠিক সময় পৌঁছাতে পারবো। ধন্যবাদ বিধানদাকে আমাদের এই শান্তিনিকেতন ট্যুরের যে উবার ভাড়া করে আসার পর আমাদের, যেহেতু আমরা এবারকার প্রথম লোকাল ট্রেন ট্যুরে যাচ্ছি এই ইন্ডিয়াতে এসে, এর আগে আমরা কখনো লোকাল ট্রেনে উঠি নাই। এই কারণে আমাদের একটু ভোলাভুলি হয়েছিল যে আমরা 11 নম্বর প্ল্যাটফর্ম নাকি হবে 12 নম্বর প্ল্যাটফর্মে হবে। তারপর অনেকের সহযোগিতায় আমরা 11 নম্বর প্ল্যাটফর্মে আমাদের সঠিক ট্রেনে উঠেছি। কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে আমাদের ট্রেন। আর আমরা চলে যাব আমাদের শান্তির উদ্দেশ্যে শান্তিনিকেতন। টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা এখন চা খাবো। দাদা চা নিয়ে নিল। অবশেষে আমরা বোলপুর স্টেশনে চলে আসলাম। আর হাওড়া স্টেশন থেকে বোলপুর স্টেশনে আসতে সময় লেগেছে 3 ঘন্টা। এখন আমরা একটা টোটো ভাড়া করে নেব এবং টোটো করে চলে যাব শান্তিনিকেতনে। আর আপনারা দেখতেছেন এই যে রবীন্দ্রনাথ ঠাকুর। অবশেষে আমরা একটা টোটো ভাড়া করলাম আর এই টোটো করে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। টোটো থেকে এখান থেকে শান্তিনিকেতন যাতে প্রতি লাগে 20 টাকা করে, কিন্তু আমরা এই টোটো মামার সাথে যোগাযোগ করে 500 টাকায় টোটো ঠিক করেছি। উনি আমাদেরকে এখান থেকে স্টেশন থেকে পুরা শান্তিনিকেতন থেকে আমরা 5:30 পর্যন্ত 500 টাকায় অটো বুক করেছি। আবার স্টেশনে 5:30টায় চলে আসবে। পেছনে যে তাল গাছটি দেখতেছেন, এই তাল গাছটি হচ্ছে যেখানে কবি কবিতা লিখেছেন, এক পায়ে দাঁড়িয়ে হিমারে আকাশে। হচ্ছে বেলজিয়াম কাছে তৈরি, আর টালিটা হচ্ছে ইটালির টালি, ইটালি থেকে নিয়ে আসা, বুঝলেন। এটা এখনো পর্যন্ত প্রত্যেক আজকে বুধবার ছিল, সকাল 6টা থেকে 7টা 1 ঘন্টা উপাসনা হয়ে গেছে। স্টুডেন্ট ছাত্রদের সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে এসে ওনার আত্মার কামনার জন্য বিল্ডিংটার মধ্যে কামনা করেন। মন্দিরটা খোলা হয় সকাল। উপাসনা মন্দির, ব্রাহ্মণ ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য উপাসনা করা হয়, পূজা করা হয়। পূজা সেখানে করে সকাল 7টা থেকে 8টা এরা উপাসনা করে তারপর চলে যায়। আর ভিতরে যাওয়া যায় না, শুধু দোলের দিন এর ভিতরে ওপেন থাকে, তাছাড়া ওপেন থাকে না। আমরা বাইরে থেকে আপনাদেরকে দেখালাম। বাড়ির নাম অনুসারে এই শান্তিনিকেতন নাম করা হয় জায়গাটার নাম। আর উনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, যিনি এটি তৈরি করেন। আর এই ভবনটা দেখতে 4টা রকমের, যেমন হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান। আর এই বাড়িটা 4ভাবে দেখা যায়। একভাবে দেখা যায় হচ্ছে হিন্দুদের মন্দির হিসাবে, আরেকভাবে দেখা যায় হচ্ছে মসজিদ হিসাবে, গির্জা হিসাবে। আমরা দেখাচ্ছি।
নাম দিয়েছে শান্তিনিকেতন, যার জন্য এই বাড়িটা এই জায়গা থেকে নাম হয়ে গেছে শান্তিনিকেতন, এই বাড়িটা থেকে। তাহলে এই জায়গা ঘুমনা বলে পরিচিত। আমরা এখন চলে যাব সাতানতলা। বসে বিশাল ছাতিম গাছে দেখার মতন, সেই ছাতিমটাতে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে সেই পালকি বাজার সুদায় যে এই জায়গাটা কার জন্য যাবে, তখন হ্যাঁ জানি আজপুরের জায়গা, মানে রাজার নাম ছিলেন ভুবন মোহন সিং। তখন রাজাকে যে বলেন জায়গাটাকে পছন্দ হয়েছে, জায়গাটাকে নিতাম, ওই তোমার যখন পছন্দ সালে নাও, তখন বলে নাম মূল্য দিয়ে নেবো। এই যত সব দেখছেন সেই রাজার জায়গা, তখন সেই মূল্য দিয়ে নেবো। 16 আনা বিনিময়ে জায়গা নিয়েছেন, একদিকে জায়গা গোটাটাই ঘেরা আছে দেখুন। যখন রবীন্দ্রনাথ ঠাকুর বড় হলেন তখন 5টা ছাত্র নিয়ে শুরু করলেন পড়াশোনা। ওই যে পাশে একটা বেদি আছে, সব তৈরি করা হয়। আমার পেছনে যে জায়গাটা দেখতেছেন সেটা হচ্ছে সাতিমতলা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এটি 16 আনা দিয়ে এই 1 বিঘা জমিটি নিয়েছেন। আর যখন উনি পড়াশোনা স্টার্ট করেন তখন এই সাতিমতলা থেকেই শুরু করেছেন। তখন ওনার ছাত্র ছিল 5 জন। এই 5 জনের উপর উঠে এখানে 5টে স্তম্ভ আছে সাতিমতলায়, আপনারা দেখতে পাচ্ছেন দূরে। এই সাদা যে জায়গাটুকু দেখা যাচ্ছে এটাকে বলে সাতিমতলা। এখান থেকেই মূলত শান্তিনিকেতনের পড়াশোনা শুরু করেছে। চলেন আমরা এখন যাব অন্য এক স্পটে। এইটা হচ্ছে রবীন্দ্র ভবন মিউজিয়াম। এর ভেতরে 5টা বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিলেন, 5খানা বাড়ি আছে। শ্যামলী, অতিথি, কনারা, উত্তরায়ণ। এই যে এই বাড়িটার নাম হচ্ছে উত্তরায়ণ। এটার মধ্যে যেসব জিনিসগুলো রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতো সেসব জিনিসগুলো এই বাড়িটার মধ্যে রাখা আছে। আমরা এখন যাচ্ছি রবীন্দ্রনাথের বাড়িতে। আর এই যে এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি। এখন এটা মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হয়। আজ বুধবার থাকায় বৃহস্পতিবার এবং বুধবার এরা বন্ধ থাকে। তো আমরা বাইক থেকে আপনাদেরকে যতটা সম্ভব দেখাই। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পাশে আমরা এখন আছি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা বাড়ি আছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা বাড়ি, রবীন্দ্রনাথের 5টি বাড়ি আছে। তার মধ্যে এই বাড়িটি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উত্তরায়ণ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলা ভবন। আর এই কলা ভবনের এটা হচ্ছে হেড অফিস। হেড অফিস। এই পিলারটার মধ্যে সারেগামা পাদানিসা যে মুখের যে উচ্চারণটা হয় সেই বর্ণটা স্ট্রাকচারটা করা আছে পিলারটার মধ্যে। আমরা এখন সেই পিলারটা দেখব। এই সেই পিলার যেখানে সারে গামা পাদানিসার উল্লেখ করা আছে। আর এটি আছে কলা ভবনের হেড অফিসে। এই দিকটা হচ্ছে ডান দিকটা, এই দিকটা হচ্ছে নাট্য ভবন। কোনো নাটক, কোনো অনুষ্ঠান হলে পরে ভেতরে লম্বা হলঘর, ভেতরে স্টেজ ফেজ সমস্ত সব কিছু করা আছে। প্রথম যে ছেলেমেয়েরা যে ভর্তি হলে পরে টেস্ট পরীক্ষাটা সেটা এটার ভেতরেই নেওয়া হয়। এটার নাম হচ্ছে পান্থশালা। পান্থশালা এটা। আমরা এখন যাচ্ছি পান্থশালা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ো, যেখানে পথচারীরা গেলে এই কুয়োতে এসে পানি খাইতো তারা। আমি এখন আছি রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা হচ্ছে কুয়ো। একপাশে লোকজন গেলে রবীন্দ্রনাথ ঠাকুর এই কুয়োর পানি তাদেরকে পান করাইতেন, তৃষ্ণা মিটাইতেন। এখন যাওয়ার জন্য অবস্থায় আছে। চলুন আমরা যাব আরেকটি স্পটে, আমাদের সাথেই থাকুন। সহজপার বইয়ে প্রথম পাতাতেই আছে। এটা এখন রাস্তা যাতে না পড়ে 3টে ধাপে ঘিরে রাখা হয়েছে। এটা আপনার ওই কুমোরপাড়া গরু গাড়ি বোঝাই করা কুলসিয়ারি কবিতাটা এখানে বসে লিখেছিলেন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, যে হাটটা বসে আপনার সোনাঝুরিতে, কিছুটা এখানে আছে, কিছুটা এখানে কিছু, কিছুটা বাংলাদেশে। বক্সিগঞ্জে পদ্মাপাড়ে ওনার একটা বাড়ি আছে, এই কিছুটা ওখানে বসে লিখেছিলেন। পাথর নিয়ে এসে এখানে বসার পর কবিতা লিখছিলেন। আমরা এখন দেখাবো আনন্দ পাঠশালা, যেটা হচ্ছে কেজি 1-এর বাচ্চাদেরকে লেখাপড়া হয়। এখানে কোনো ক্লাসরুম নাই, যা লেখাপড়া হয় সব এই যে গাছের নিচে বসে, উঠানে বসে, বা এখানে শান বাঁধানো আছে, শান বাঁধানো সব পড়াশোনাগুলো হয় আনন্দ নিকেতনের মাধ্যমে। জয়ফুল ক্লাস হয়। এখানে কোনো ক্লাসরুম নাই, ক্লাস 1-এর ক্লাস করা হয়। আমরা এমন একটা জিনিস দেখলাম যে ক্লাসরুম ছাড়াও পাঠদান দেওয়া হয়। আমরা এখন আপনাদেরকে সেই জায়গাটি দেখাবো। এটা হচ্ছে লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি। এই লাইব্রেরি থেকেই সব স্কুলে বইগুলো চলে যায়। এখানে হিন্দি ক্লাস করা হয়।
এখানে কি কে কে পড়াশোনা করে গেছে? ইন্দিরা গান্ধী, ইন্দিরা ইন্দিরা গান্ধী এখানে পড়াশোনা করেছেন 1 বছর। কি এখন বসন্ত ফুল, এই গাছটা হচ্ছে বসন্ত ফুল, বসন্তকালে ফোটে, বসন্ত চলে যাবে এই ফুলও আর থাকবে না, ফুল শেষ হয়ে যাবে। আমরা আছি শান্তিনিকেতনে, আর শান্তিনিকেতনের ক্যাম্পাস আপনাদেরকে দেখাচ্ছি। এখন বসন্তকালের শেষের দিকে, তাই সব পাতা ঝরে আবার নতুন করে কচি পাতা আছে। আর আমরা আছি এখন শান্তিনিকেতনের ক্যাম্পাসে। শুধু পেন্টিং ক্লাস হয়, ওই যে বড় বড় বোর্ড দেখতে পেয়েছেন, শুধু পেন্টিং ক্লাসগুলো হয়। আর এখানে কোনো রং ইউজ করা হয় না, ন্যাচারাল গাছের পাতা বেটে রং করা হয় এখানে, বুঝছেন? গাছের পাতা বেটে। এদিকে কলাভবনের যে 3টে ডিপার্টমেন্ট, একটা হচ্ছে পেন্টিং ছবি আঁকা, একটা হচ্ছে পোড়ামাটি মূর্তি তৈরি করা, একটা হচ্ছে পাথর কেটে স্কাল্পচার তৈরি করা, 3 রকম ক্লাস হয় এই দিকটায়। এটা গোটা জায়গাটার নাম হচ্ছে কলাভবন। বাঁদিকে দেখুন, এখানে রামকিঙ্কর বেজের স্কাল্পচার দেখুন, এই যে বাঁদিকে 1955 থেকে 56 সাল পর্যন্ত লিখেছিলেন রামকিঙ্কর বেজ। উনি এত বড় শিল্পী ছিলেন, ছুঁড়ে 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 হাতে করে সেভ করে তৈরি করেছিলেন স্কাল্পচারটা। যে জায়গাটি দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে মালঞ্চ। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি বাড়ি। এটা হচ্ছে বাড়িটির নাম হচ্ছে মালঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন হলুদ বিল্ডিং, এই যে হলুদ বিল্ডিং, এটা হচ্ছে মালঞ্চ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আমি বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাউন্ডারির ভিতরে 5টি বাড়ি আছে, তার মধ্যে প্রথমটা তো শেষ করলাম, এটা হচ্ছে 2 নম্বর বাড়ি। চলুন আমরা নতুন আরও কেস করে যাই। আচ্ছা, এইখানে একটা রামকিঙ্কর বেজের স্কাল্পচার দেখুন। এটা আগেকার দিনে আপনার, আগেকার দিনে তো ঘড়ি ফড়ি ছিল না, দাঁড়ান আমি দাঁড়াবো। আগেকার দিনে তো ঘড়ি ফড়ি ছিল না, আগেকার দিনে আমরা রাইস মিলে কাজে যেতেন, তখন হরেন বাসি বাজতেন, তখন ছুটি হয়ে যেত। এদের মা আর মাসি দুজনে রাইস মিলে কাজে গেছিলেন। সেই সময় এটা বাড়ি ফিরেছে, সেই সময় এটা ঝড়ের মুখে পড়ে গেছে। ছোটো পেছনে বাচ্চা ছেলে বলছে মা করে না, মা বলছে মা আঁচল ধরে ছুটতে ছুটতে হয়। ওর মায়ের থেকে মাসির দরদ বেশি, মাসি ঘুরে ঘুরে মায়ের থেকে মাসির দরদ বেশি। কাজ থেকে ফেরার পথে ঝড় হয়, ঝড়ের সময় মাঠ না থেকে মাসি তাদেরকে আগলে ধরে থাকে। এ থেকেই কথাটা এসেছে, মাঠ থেকে মাসির দরদ বেশি। আমরা এখন আছি যে ভবনগুলো দেখাচ্ছি, যে ক্যাম্পাসটা দেখাচ্ছি, এটা হচ্ছে সঙ্গীত ভবন। এখানে হচ্ছে নাচ গান দেখানো হয়, কিন্তু দুঃখের বিষয় এটা আমাদের দেখানো যাচ্ছে না, প্রবেশ নিষেধ জনসাধারণের। এখানে হচ্ছে বিখ্যাত নন্দলাল বসুর বাসা এটা। আর নন্দলাল বসু হচ্ছে তিনি হচ্ছেন লিখতেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর যে পেন্টিংগুলো করা হতো, শিল্পকর্মগুলো, সেগুলো আর্টগুলো করা হতো, সেগুলো নন্দলাল বসু করতেন। আর তার বাসভবনে আমরা এখন পাশে দাঁড়িয়ে আছি। আমরা এখন আছি বিখ্যাত বাড়িতে, অমর্ত্য সেনের বাড়ি। এটাই সেই হচ্ছে বিখ্যাত বাড়ি, অমর্ত্য সেনের বাসার পাশে। আচ্ছা, এটি হচ্ছে আমাদের বিখ্যাত যিনি অর্থনীতিবিদ, নোবেল লরেট, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, অমর্ত্য সেন। আমরা তাকে শ্রদ্ধা জানাই বাঙালি হিসেবে। তিনি এই বাড়িটিতে জন্মগ্রহণ করেছেন, এখানে বড় হয়েছেন এই বাড়িটিতে। এটি ভারতের ভিতরে পড়েছে। এই বাড়িটি নিয়ে বিতর্ক রয়েছে। এই বাড়িটি কেন্দ্রীয় সরকারের সঙ্গে ভাঙাভাঙির ব্যাপারেও বিতর্ক চলছিল, কিন্তু তারপরে আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি। তিনি এখনও বেঁচে আছেন, আমাদের বাঙালি হিসেবে তাকে গর্ববোধ জানাই। যে জায়গাটিকে যাব সেটি হচ্ছে কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র, যেটি বিশ্বভারতীয় শান্তিনিকেতনে অবস্থিত। আপনারা দেখাচ্ছি। যে জায়গাটা দেখাবো তা দেখতে পাচ্ছেন সৃজনী শিল্পগ্রাম। এখন আমরা এই সৃজনী শিল্পগ্রামে ঢুকবো। আর সৃজনী শিল্পগ্রামের ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। বাচ্চাদের হচ্ছে 10 টাকা করে, 5 থেকে 10 বছরের জন্য যারা থাকবে। আমরা এখন আছি সৃজনী শিল্পগ্রামের মূল ফটকের বাইরে। আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো সৃজনী শিল্পগ্রামের ভিতরে কি আছে, তো আমাদের সাথে থাকুন। এখন আমরা আছি হচ্ছে শান্তিনিকেতনে সৃজনী শিল্পগ্রামের ভিতরে অবস্থানগুলো আপনাদেরকে দেখাবো।
কাঁচা আমের শরবত, আম পান্না শরবত। সৃজনশীল শিল্পগ্রাম দেখার পর আমরা যাচ্ছি আবার কামারকুটিতে যাব। শান্তিনিকেতনের সুন্দর একটি শান্তি রোড দেখেন, এটা হচ্ছে শ্রীনিকেতন। শ্রীনিকেতনের সুন্দর একটি রোড, বটবৃক্ষ দেখে মন জুড়ে যাচ্ছে। শান্তিনিকেতনের পাশে এই শ্রীনিকেতনের বটবৃক্ষ গাছ, একদম শান্তির জায়গায়। এখানে আসলে মন শীতল হয়ে যাবে, অন্য এক রকম পরিবেশ। এই শান্তিনিকেতনের শ্রীনিকেতন জায়গাটা এত সুন্দর যে বারবার আসতে ইচ্ছা করে। খাওয়ার জন্য এসেছি দুই কন্যা হেসেল ঘরে। কি পাওয়া যায় খাওয়ার মেনু দেখেন আপনারা। আমরা এখন আছি লালমাটি কর্মতীর্থ হাট। সোনাঝুরি হাট বন্ধ থাকায় আমরা আজকে এসেছি কর্মতীর্থ হাটে। আর কর্মতীর্থ হাটে আজকে আমরা যাচ্ছি, দেখি কি পাওয়া যায় এখানে। এখানকার লোকদের হাতের কাজে বোনানো বিভিন্ন প্রকার শাড়ি, পাঞ্জাবি ফতুয়া, শার্ট, টি শার্ট এখানে পাওয়া যায়। আর এই বাজারে যা পাওয়া যাচ্ছে সব আশেপাশে মানুষদের হাতে বোনানো তৈরি করার। এই হাটটা এখানে বসেছে। সোনাঝুরি হাট আজকে না বসার কারণে এখানে বসেছে। কত করে এগুলো? কত? 500 হবে না? 500 বেশি। এখানে হাটে বেশি দাম। ছাড়ছে না, বাংলাদেশ থেকে আসছি, দিদি ছাড়ছে না। সাইজটা এবার বলি দিদি ভাই। অবশেষে নিয়ে নিলাম আমার এই শার্টটা, এটা হচ্ছে 180 টাকা। শান্তিনিকেতনে হাটে আসছি আর শার্ট কিনবো না তা কিভাবে হয়, তাই একটা শার্ট নিয়ে নিলাম। তাকাও তাকাও তাকাও, তোমার ছবি কোন নিচে? হতো তোমার ছবি কোন নিচে? এগিয়ে দিকে তাকাও, এগিয়ে দিকে তাকাও। কর্মতীর্থ হাটের কেনাকাটা শেষ করে আমরা আবার যাচ্ছি শালবনিতে যাচ্ছি। আমাদের সাথে থাকুন। আর সারাদিন পরিশ্রম করে ভিডিও তৈরি করা, বানানো, এডিটিং করা সব কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু মাত্র ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তাহলে আপনাদের অনুপ্রেরণায় আমরা এরকম নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী প্রকাশ করবো। সোনাঝুরি হাট, আর আজকে হাটের দিন বন্ধ থাকায় সোনাঝুরি হাট নাই, এখন ফাঁকা ঝুরি হয়ে গেছে। তাই